2024 সালের সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে সৌদি আরবের রাস্তায় 3টে প্যাসেঞ্জার প্লেনকে বড় বড় ট্রাকের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। সড়কপথে সৌদি এয়ারলাইন্সের 3টে বোয়িং 777কে 26 চাকার ট্রাকের উপরে দেখে স্বাভাবিকভাবেই মানুষ অবাক হয়ে যায় এবং এই দৃশ্যটার ভিডিও ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে। এয়ারক্রাফটের সামনে পেছনে প্রচুর পুলিশ এবং ট্রাফিক ডিপার্টমেন্টের এসকর্ট ভেহিকেল ও ক্রু মেম্বারদের দেখা যায়, যারা এই 3টি এয়ারক্রাফটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিলেন। এই ঘটনার কারণে কোনো কোনো জায়গায় প্রচণ্ড যানজট তৈরি হয়, আবার কোথাও কোথাও স্থানীয় বাসিন্দারা বিস্ময়ের সঙ্গে এই দৃশ্যটা দেখতে থাকেন। প্রথমে মনে করা হয়েছিল যে এই 3টে প্লেনকে হয়তো কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাছাকাছি কোথাও রক্ষণাবেক্ষণের জন্য অথবা ডিসপ্লে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পরে জানা যায় যে প্রায় 100 মিটার দীর্ঘ এই 3টে প্লেনকে আসলে সেখান থেকে 850 কিলোমিটার দূরে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিয়ে যাওয়া হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, আর এই ঘটনার মাধ্যমে সৌদি আরব বিশ্বের প্রথম এমন দেশে পরিণত হয়েছে যারা কোনো প্লেনকে বাই রোডের সাহায্যে 850 কিলোমিটার দূরে পাঠিয়েছে। যদিও এর আগে ইউরোপের ঝুলিতে এই রেকর্ডটা ছিল। 2004 সালে একটা কনকর্ডকে হিথ্রো এয়ারপোর্ট থেকে স্কটল্যান্ডের মিউজিয়াম অফ ফ্লাইটে পাঠানো হয়েছিল। সেই সফরের দূরত্ব ছিল 643 কিলোমিটার। তবে সৌদি আরব একটা নয় বরং 3টে বোয়িং 777কে এত দূরে পাঠিয়ে এই রেকর্ডটা নিজের নামে করে নিয়েছে। যদিও শুধুমাত্র বিশ্ব রেকর্ড গড়াই নয়, বরং এটা ছিল সৌদি আরবের কল্পনাপ্রসূত মার্কেটিং স্টান্ট, যেখানে তারা অনেকাংশে সফল হয়েছে। বন্ধুরা, এই ঘটনাটা আসলে কি এবং এর পেছনে কি উদ্দেশ্য ছিল, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কনভয়েতে উপস্থিত প্রথম এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন নম্বর ছিল HZ-AKG। রেকর্ড অনুসারে এটা হলো 26 বছর পুরনো বোয়িং 777, যেটা 1998 সালে সৌদি এয়ারলাইন্সকে ডেলিভার করা হয়েছিল। 18 বছর সার্ভিস দেওয়ার পর এই এয়ারক্রাফটটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছিল এবং বিগত 8 বছর ধরে এটা জেদ্দা এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। একইভাবে বাকি দুটো এয়ারক্রাফটও প্রায় 18 বছর ধরে সার্ভিস দেওয়ার পর বিগত 7 থেকে 8 বছর গ্রাউন্ড ছিল। এই 3টি এয়ারক্রাফট তাদের সার্ভিস লাইফে প্রায় 50,000 ঘন্টা পর্যন্ত ফ্লাই করেছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে যতক্ষণ কোনো এয়ারক্রাফট তার সাধারণ অপারেশন পারফর্ম করে, সেটাই হলো তার সার্ভিস লাইফ। তারপর বোয়িং 777-এর সার্ভিস লাইফ শেষ হয়ে যায়, অর্থাৎ এই সময় পর্বের পর ম্যানুফ্যাকচারার একে ব্যবহার করতে বারণ করে দেয়। তাহলে কি এই সময় পর্বের পর প্লেনগুলো অচল হয়ে যায়? সাধারণত যখন কোনো এয়ারক্রাফট তার সার্ভিস লাইফ সম্পূর্ণ করে ফেলে, তখন সেগুলোকে এয়ারক্রাফট বনিয়ার্ডে পার্ক করে দেওয়া হয়। বনিয়ার্ড হলো একটা বিশাল বড় মাঠ, যেখানে দীর্ঘ সময়ের জন্য প্লেনগুলোকে সুরক্ষিত করে রাখা হয়। এর জন্য এমন একটা এলাকা নির্বাচন করা হয় যেখানকার পরিবেশ একদম শুষ্ক কিংবা মরুভূমির মতো হয়ে থাকে। তবে এই ধরনের জায়গা খুঁজতে সৌদি আরবে খুব বেশি সমস্যা হয়নি। এই ধরনের জলবায়ুতে বনিয়ার্ড তৈরি করার উদ্দেশ্য হলো সেখানে উপস্থিত প্লেনগুলোকে জংধরের হাত থেকে রক্ষা করা। বনিয়ার্ডে পার্ক করার আগে এয়ারক্রাফটের ইঞ্জিন এবং অন্যান্য নমনীয় পার্টসগুলোকে সিল করে দেওয়া হয়, যাতে সেগুলোতে মাটি, আর্দ্রতা এবং জলবায়ুর পরিবর্তনের হাত থেকে সুরক্ষিত রাখা যায়। যদিও এয়ারক্রাফটগুলো কোনো কাজে আসে না, কিন্তু তাও এগুলো একটানা রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে থাকে। সার্ভিস লাইফ শেষ হওয়ার পরেও এয়ারক্রাফটের এমন অনেক পার্টস থাকে যেগুলো তখনও সচল এবং সঠিক অবস্থায় থাকে, যেমন ইঞ্জিন, ইলেকট্রনিক্স, ল্যান্ডিং গিয়ার। সামান্য রক্ষণাবেক্ষণের পরে সেই সমস্ত পার্টসগুলো একেবারে নতুনের মতো হয়ে যায়। এই সমস্ত পার্টস বের করে দেওয়ার পরে পেছনের অবশিষ্ট স্ট্রাকচারটাও কিন্তু কাজে চলে আসে। আধুনিক এয়ারক্রাফটের 90% ম্যাটেরিয়াল রিসাইকেল করা সম্ভব। এর মধ্যে উপস্থিত অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং স্টিল হলো সেই মেটাল যা পুনরায় রিসাইকেল করা সম্ভব। সার্ভিস লাইফ শেষ হওয়ার পরে প্রথমেই চেক করা হয় যে প্লেনের অবস্থা কেমন আছে। যদি সামান্য কিছু জিনিস রিপেয়ার করার পরে পুনরায় সেটাকে জীবন দেওয়া সম্ভব হয়, তাহলে বেশিরভাগ সময় সেটা কার্গো প্লেনে রূপান্তরিত করা হয়। অথবা যদি এর কোনো পার্টসের সাহায্যে পুনরায় কোনো কাজ করানো থাকে, তাহলে সেটা করাও সম্ভব, যেমন ফ্লাইট সিমুলেটর। এই সিমুলেটর পাইলটদের ট্রেনিংয়ের কাজে আসে, আর এর মধ্যে বেশিরভাগই গ্রাউন্ড হওয়া প্লেনের ককপিটকে কনভার্ট করে তৈরি করা হয়। এই সমস্ত ব্যবহার ছাড়াও গ্রাউন্ড হওয়া প্লেনগুলোকে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের জন্য ব্যবহার করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হোটেল, ক্যাফে এবং মিউজিয়াম ইত্যাদি জায়গা। তবে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ব্যবহার করা এই সমস্ত এয়ারক্রাফট ট্রান্সপোর্ট করতে কত খরচ হবে, সেটাও এক্ষেত্রে একটা বড় ব্যাপার। স্বাভাবিকভাবেই যদি কেউ অ্যারোপ্লেন রেস্তোরাঁ খুলতে চাই, তাহলে তার জন্য প্রথমে তাকে এয়ারক্রাফট কিনতে হবে এবং তারপর তাকে আলাদাভাবে সেই এয়ারক্রাফটকে ট্রান্সপোর্ট করতে হবে এবং তার জন্য যাবতীয় খরচ তাকে বহন করতে হবে, কারণ গ্রাউন্ড হওয়া প্লেন সড়কপথে কিংবা রেলপথে পাঠাতে হয়। সৌদি সরকারও এই 3টে বোয়িং প্লেনকে এই উদ্দেশ্যেই এত দূরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে 850 কিলোমিটার পর্যন্ত ট্রান্সপোর্টের খরচটা তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না।
আসলে এই তিনটে প্লেনের গন্তব্য ছিল রিয়াদ সিজন 2024। এরা সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত একটা মেগা ইভেন্ট, যার প্রধান উদ্দেশ্য হল সারা বিশ্বের ট্যুরিস্টদের আকর্ষণ করা। বিনোদন, শপিং, সংস্কৃতি এই সব কিছু এই ইভেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এই রিয়াদ সিজনকে 14টা জোনে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে বুলেভার্ড ওয়ার্ল্ড, বুলেভার্ড সিটি, কিংডম এরিনা, ওয়ান্ডার গার্ডেন্স, জু, ডিউন্স, স্টুডিও ট্যুর এবং বুলেভার্ড রানওয়ে অন্তর্ভুক্ত আছে। রিয়াদ সিজন 2024-এর জন্য একটা সম্পূর্ণ এয়ারপোর্ট তৈরি হয়েছে, যেখানে রানওয়ে, কন্ট্রোল টাওয়ার এবং 3টে বোয়িং 777 এয়ারক্রাফট উপস্থিত আছে। এয়ারক্রাফটের সঙ্গে সম্পর্কিত বিলাসবহুল বিনোদনের জন্য রিয়াদ সিজন 2024-এ বুলেভার্ড রানওয়ে জোন চালু করা হয়েছে। 2024 সালের অক্টোবর থেকে শুরু করে 2025 সালের মার্চ মাস পর্যন্ত এই ইভেন্টটা চলবে, যেটা সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর একটা ছোট অংশ। এটা সবার প্রথমে 2019 সালে শুরু করা হয়েছিল, কিন্তু করোনার কারণে এটা ইন্টারন্যাশনাল প্রেজেন্স পায়নি। তারপর 2022-2023 সালের ইভেন্টের সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে 7.5 লক্ষ ভিজিটর উপস্থিত ছিলেন, যেখানে সবথেকে বেশি সংখ্যক ড্রোন একসঙ্গে ফ্লাই করে একটা নতুন বিশ্ব রেকর্ড গড়া হয়েছিল। গত বছর সৌদি আরব 50 লক্ষ পর্যটকদের আকর্ষণ করতে সফল হয়েছিল। অনেকের মতে 3টে বোয়িং প্লেনকে 850 কিলোমিটার পর্যন্ত ট্রান্সপোর্ট করাটা আসলে সৌদি আরবের একটা মার্কেটিং স্টান্ট ছিল, যা সারা বিশ্বে রিয়াদ সিজন 2024-কে আরও বেশি জনপ্রিয়তা প্রদান করেছে। সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 অনুযায়ী তিনি চান না যাতে সৌদি আরব তাদের তেল থেকে হওয়া উপার্জনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকুক। আগে সৌদি আরবের পক্ষে এটা কল্পনা করাও সম্ভব ছিল না, কিন্তু দুবাই এই কাজটা করে দেখিয়েছে। দুবাই ট্যুরিজম এবং ব্যবসার দিক থেকে এতটাই উন্নতি করেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘুম কেড়ে নিয়েছে। আগে যেখানে ইউএই তেলের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু এখন বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার এবং বিনোদনের কারণে তাদের এই নির্ভরশীলতা শুধুমাত্র 5% অবশিষ্ট আছে। এই সব কিছু দেখে সৌদি আরবও তাদের জন্য সুযোগ খুঁজছে। ভিশন 2030 নামে সৌদি আরব যত প্রজেক্ট লঞ্চ করেছে অথবা যত হোস্ট ইভেন্ট করছে, সবগুলোর টার্গেট কিন্তু পশ্চিমী দুনিয়া। সেটা $500 বিলিয়ন নিয়ম প্রজেক্ট হোক কিংবা দ্য রেড সি প্রজেক্ট, যেখানে 50টা বিলাসবহুল হোটেল এবং 1000 ভিলা নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে কিছু কিছু সমুদ্র সৈকতে এবং কিছু কিছু রেড সিতে উপস্থিত দ্বীপে নির্মাণ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ইভেন্টের কথা বললে 2025 সালে সৌদি আরব ফর্মুলা ই হোস্ট করতে চলেছে এবং 2020 সাল থেকে ডার্কা র্যালিও সৌদি আরবই হোস্ট করছে। তবে এটা ঠিক যে জেদ্দা থেকে রিয়াদ পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের 3টে বোয়িং প্লেনের এই সফর একেবারেই সহজ ছিল না। সবার প্রথম কাজ ছিল এয়ারক্রাফটগুলোকে ট্রান্সপোর্টের জন্য প্রস্তুত করা, যেখানে প্রথমে প্লেনের ডানা এবং লেজকে খুলে বার করা, যার পেছনে থাকে ফিউজলেজ। একটা ফিউজলেজের ওজন ছিল 200 টনের কাছাকাছি, যেগুলো তোলার জন্য স্পেশাল ক্রেনের বন্দোবস্ত করা হয়েছিল। বহু ক্যালকুলেশনের পরে অনেক সাবধানতার সঙ্গে দুটো ক্রেন মিলে একটা ফিউজলেজকে উপরে তুলে 26 টাকার ট্রাকের উপরে রেখে দেয়। এই সম্পূর্ণ অপারেশনে এয়ারক্রাফটের ডিসঅ্যাসেম্বলি, অর্থাৎ প্লেন থেকে বিভিন্ন পার্টস আলাদা করা, তারপর সেগুলো ট্রান্সপোর্ট করা এবং পুনরায় তাদের যুক্ত করা, এই সব কিছুতে মোট 10 দিন সময় লেগেছিল। মোট কথা হলো সৌদি আরব তাদের ভিশন 2030 নিয়ে প্রচণ্ড সিরিয়াস, যার জন্য ভবিষ্যতে তারা এমন আরও অনেক স্টান্ট দেখাতে পারে বলে অনুমান করা হচ্ছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত বিষয়টাকে আপনি আগে থেকে জানতেন? আর আপনার কি মনে হয় ভবিষ্যতে সৌদি আরবের 2030 প্রজেক্টটি সফল হবে? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।